বাঙালি নিজেই অবাঙালি হওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে যে অন্যকে খুব একটা দোষ দেওয়া যাচ্ছে না। নিজেকে এই যে সমর্পণের আকুতি বাঙালির মধ্যে দেখা যাচ্ছে, এটাই বাঙালির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। আর বাঙালির রবীন্দ্রনাথ জ্ঞান আমি তো দেখেছি, ওই কুমোরপাড়ার গরুর গাড়ির প্রথম 8 লাইন ছাড়া খুব একটা রবীন্দ্রনাথ নিয়ে বাঙালি মাথা ঘামিয়েছে বলে আমার মনে পড়ে না। খুব সমাজের নিচু স্তরের মানুষ খেতে পায় না, চাষাভুষো এদের নিয়েই লিখেছি আর কি। নন্দীগ্রামে খুব গণ্ডগোল চলছে, নন্দীগ্রাম পর্ব চলছে, তখন রোজই গোলাগুলি হচ্ছে, মানুষ খুন হচ্ছে। তো তখন একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলাম যেটা আমি কোনোদিন ভুলতে পারি না। তালপাট্টি খাল বলতো ওটাকে। খালের ওপারে ছিল খেজুরি, এপারে ছিল নন্দীগ্রাম। তো এই দুপারে দুটো পলিটিক্যাল পার্টির লোকেরা মারামারি করতো। ছেলের নাম ধরে বিশু বিশু বলে ডাকতে ডাকতে খালের দিকে দৌড়চ্ছে, কিন্তু মা বুঝতেও পারছে না যে ছেলের মৃতদেহটা সামনে দিয়ে যাচ্ছে। সিনেমার মতো একটা ঘটনা যে সত্যি সত্যি বাস্তবেও ঘটে, এটা আমি এখনও ভুলতে পারি না। ওখানে কিন্তু সবাই মাওবাদী, মানে 100 জনের মধ্যে 100 জনই মাওবাদী। ওদের নুন খাওয়ারও পয়সা নেই, এইরকম দারিদ্র। এই তো কাছেই আমাদের দুটো জেলা, একটা জেলা পরেই। বলো মরদ তো ফিরবে না, আর মরদই বলে, মানে মরদ তো ফিরবে না, এটা সরকারও জানে। কিন্তু সরকার আমাদের করেছে কি, এই যে 10 জন যারা মানে কয়লা কাটতে গিয়েছিল, তাদের প্রত্যেকের বাড়িতে কয়লা মন্ত্রক থেকে, কেন্দ্রীয় কয়লা মন্ত্রক থেকে একটি করে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়েছে, আর 10 কেজি করে চাল। এই হচ্ছে জীবনের মূল্য। এই নতুন সরকার আসে, তারা কিছু ওই চাল টাল দিয়ে প্রতিদিন ওই 2 কিলো করে চাল এইসব দেওয়াতে তাদের ক্ষুণ্ণিবৃত্তি হয়তো হয়েছিল কিছুটা, কিন্তু তাদের সার্বিক অবস্থার উন্নতি কিছু হয়নি। প্রচুর মিথ্যে খবর অনবরত দর্শকদের গিলিয়ে যায়। প্রতিটা মিডিয়া শাসকের অনুগত, যে যেখানে শাসক সেখানকার মিডিয়া তার অনুগত। সত্যি কথা বলতে কি, সাংবাদিকতা যে এই পর্যায়ে নেমে যাবে এটা কোনোদিন আমি অন্তত স্বপ্নেও ভাবিনি। মানে আপনি ধরুন একটা রিপোর্টিং করতে গেলেন, ওখান থেকে বলে দিল তুমি তো হাঁপাও, মানে আমি যত হাঁপাবো বোঝা যাচ্ছে আমি তত পরিশ্রমী। সবসময় একটা সেন্সেশন ক্রিয়েট করার প্রবণতা। যারা পাঠ করেন তাদের কোনো উত্তেজনা নেই। প্রশ্ন করতে ভালোই লাগে, প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়। এই গপ্পসপ্পের সুবাদে বেশ অনেককে অনেক রকম প্রশ্ন করলাম, কিন্তু আজকে আমি যাকে প্রশ্ন করব, প্রশ্ন করা তার কাজ ছিল। তাই আজকে আমার খুব ভালো লাগছে যে আমি একজন সাংবাদিককে প্রশ্ন করব। সচরাচর তো আমরা সেই সুযোগ পাই না সাংবাদিকদের প্রশ্ন করার। আর এই মুহূর্তে সাংবাদিকতার যা যা উদাহরণ আমাদের চোখের সামনে আসছে, সেই পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিককে প্রশ্ন করার এই যে একটা সুযোগ আমি পেয়েছি, এতে আমার বেশ মজাও লাগছে, আনন্দও হচ্ছে। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানের একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক অনিমেষ বৈশ্য। নমস্কার অনিমেষ বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসতে রাজি হওয়ার জন্য। আপনি প্রথম দিকে খুব একটা রাজি ছিলেন না, তারপরে যে আপনি এসেছেন, কাজ নয় ওই জন্য। হ্যাঁ, তো আমার খুব মজা লাগছে যে আজকে আমি সাংবাদিককে প্রশ্ন করব। তো সাংবাদিকতা দিয়ে শুরু করি, যে সাংবাদিকতা যে এই পেশা, এটা কি আপনার জীবনে ঘটনাচক্রে ঘটেছিল নাকি মানে আপনি নিজেই এটাকে পছন্দ করে নিয়েছিলেন? না, ঘটনাচক্রে মানে আমি যেখানে থাকতাম এই রহড়া অঞ্চলে, সেখানে একটি কাগজ বেরোতো। আমি তখন ক্লাস 11-এ পড়ি। কাগজটার নাম ছিল রহড়া। রহড়া অঞ্চলের কাগজ, তো রহড়াই নাম। তো কাগজটা টেকেনি বেশি দিন, যা হয় আর কি, 3-4টে ইস্যু বের হয়ে তারপর বন্ধ হয়ে যায়। তো সেই কাগজটায় আমি 11-এ পড়তে থেকেই লিখতাম। তো সাংবাদিক হব বলে যে লিখতাম এমন নয়, কিন্তু ওই আর কি টুকটাক টুকটাক এদিক ওদিক লিখতাম। এক ডাক্তারের একবার একটা ইন্টারভিউ করেছিলাম একটা স্থানীয় হেলথ সেন্টারের। তারপর থেকে উনি আমায় খুব ভালোবাসতেন। আমি দেখলাম যে এটা তো অদ্ভুত ব্যাপার,
যে এই যে আমি একটা ইন্টারভিউ করলাম এবং তারপর থেকে উনি আমাকে একটু বাড়তি খাতির করতে শুরু করলেন, আমি বুঝতে পারলাম যে এই পেশাটায় খানিক হলেও একটু গ্ল্যামার আছে। তো যাই হোক, এই করতে করতে ঢুকে পড়লাম আর কি, মানে তারপর কলেজ হলো, পড়লাম টড়লাম, লিখতে লিখতেই ঢুকে পড়েছি। খুব একটা ইচ্ছেও ছিল না যে সাংবাদিক হব, আবার খুব একটা অনিচ্ছাও ছিল না, মানে তেমন কোনো দৃঢ় সিদ্ধান্তে সাংবাদিক হয়েছি আমি এমন নয় আর কি। তো প্রথম চাকরি আপনার কোন কাগজে? প্রথম আমি চাকরি বলতে সংবাদ প্রতিদিন 92। তার আগে আমি লিখতাম আনন্দবাজারে, বিভিন্ন ম্যাগাজিনে লিখতাম, কিন্তু আনন্দবাজারে চাকরিতে ঢুকেছি তারও 3 বছর পরে, কিন্তু চাকরি বলতে প্রতিদিন। আর এমনিতে আপনি মানে সাংবাদিকতা হিসেবে মানে বিভিন্ন তো থাকে যে রাজনৈতিক সাংবাদিকতা বা ক্রীড়া সাংবাদিকতা, আপনার কোনটা ছিল না, স্পেশালাইজেশন? আমি জীবন শুরু করেছিলাম স্পোর্টসে, ক্রীড়া দিয়েই, কিন্তু ওই প্রথম 3 বছর আমি স্পোর্টসে ছিলাম। তারপরে আমি স্পোর্টস ছেড়ে দিয়ে জেনারেল ডেস্কে, যখন আনন্দবাজারে আমি জয়েন করি তখন আর স্পোর্টসে ছিলাম না, এমনি জেনারেল ডেস্কেই ছিলাম, সেটাই করতাম আর কি। সেটা কি মূলত রাজনৈতিক? এখন ডেস্কে কাজ করলে কি হয়, সবই করতে হয়, মানে রিপোর্টিংয়ে খবরের কাগজে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রিপোর্টিং, একটা হচ্ছে ডেস্ক। রিপোর্টিং যারা করে তাদের মধ্যেই বিভাজনটা থাকে, কেউ কর্পোরেশনে করে, কেউ পুলিশ করে, কেউ পলিটিক্স করে, এই নানা তার বিট রিপোর্টিং যেগুলো হয় আর কি। কিন্তু যারা ডেস্কে কাজ করে, মানে যারা মূলত এডিটিংয়ের কাজ করে, তাদের সবই করতে হয়, তাদের রিপোর্টিংয়ের মানে রিপোর্টারদের কপি এডিট করতে হয়, এক। দুই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসে ওই এজেন্সি মারফত, সেগুলো অনুবাদ করতে হয়, পেজ মেকিং করতে হয়। ফলে ডেস্কে যারা কাজ করে তাদের কোনো নির্দিষ্ট বিট থাকে না, তারা সবই করে যেটা রিপোর্টিংয়ে থাকে আর কি। ফলে আমাকে সব ধরনের কাজই করতে হয়েছে, মানে চীনের খবরও লিখতে হয়েছে, আবার কলকাতার খবরও লিখতে হয়েছে, এই আর কি। আপনার সময় আপনি মানে কোন বিখ্যাত মানুষদের সংস্পর্শে এসেছেন? আমি না বিখ্যাত মানুষদের খুব একটা এড়িয়ে চলতাম, সত্যি কথা বলতে কি, আমাদের আনন্দবাজার অফিসে এত বিখ্যাত মানুষ ছিলেন যে লিফটে উঠছি হয়তো সুনীল গাঙ্গুলি পাশে দাঁড়িয়ে আছেন, বারান্দায় হাঁটছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাথরুমে গেলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এরকম মানে চাঁদের হাট ছিল। কিন্তু আমি এদের সঙ্গে বিশেষ কথাবার্তা খুব একটা বলতাম না, মানে খুব একটা না, বলতামই না। নীরেন্দাকে ওই কখনো বানান নিয়ে কনফিউশন হলে হয়তো জীবনে দু একটা কথা বলেছি। আর তারা ম্যাগাজিনে কাজ করতেন, আনন্দবাজার পত্রিকায় ছিলেন না তারা, এই বিখ্যাত লোকেরা বেশিরভাগই দেশ পত্রিকায় চাকরি করতেন। ফলে আমি এদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলতাম না, তার কারণ হচ্ছে, এক, এদের সঙ্গে আমার কোনো প্রয়োজনও হতো না অফিসের কাজের, আর দুই হচ্ছে গিয়ে যে আমার একটা ভয় হতো, কারণ এদের লেখা পড়ে আমি যে ধারণা এদের সম্পর্কে করে রেখেছি, এটা যদি প্রথম দিনই ভেঙে যায় তাহলে খুব কষ্ট পাবো। এই জন্য আমি খুব কথাবার্তা বলতাম না। মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমি প্রথম কথা বলেছি আমি আনন্দবাজার ছেড়ে দেওয়ার পর, মানে এতদিন আনন্দবাজারে উনি আমার সহকর্মীই ছিলেন বলতে গেলে, কিন্তু আমি কোনোদিন কথা বলিনি। আনন্দবাজার আমি ছেড়ে দিলাম যখন 2012 সালে, তারপরে আমি ওনার সঙ্গে কথা টথা বললাম আর কি। ফলে অফিসে বিখ্যাত লোকেদের সঙ্গে আমি খুব একটা কথা বলতাম না, বা আমার প্রয়োজনও হতো না, বা তাদেরও আমাকে প্রয়োজন হতো না, সত্যি কথা বলতে কি। বাইরে মানে অফিসের বাইরে যাদের বিখ্যাত, আমি সারা জীবন যা লেখালেখি করেছি তাতে বিখ্যাত লোকেদের নিয়ে লেখা আমি খুব কমই লিখেছি। আমি সেলিব্রিটিদের নিয়ে লেখা লিখিনি, বলতে গেলে প্রায় লিখিই নি। মানে যখন খুব ফ্রিল্যান্সিং করতাম তখন ওই ফিল্ম ওয়ার্ল্ডের দু একজনের সঙ্গে একটু আলাপ পরিচয় ছিল, কিন্তু যখন আমি চাকরিতে ঢুকে পড়লাম তখন আমি তারপর থেকে আমি লিখিনি। আমি সাধারণত খুব সমাজের নিচু স্তরের মানুষ, খেতে পায় না, চাষাভুষো, এদের নিয়েই লিখেছি আর কি। ফলে বিখ্যাতদের সাংবাদিক মানেই যে লোকের একটা ধারণা হয় এর সঙ্গে প্রচুর বিখ্যাত লোকের জানাশোনা আছে, আমার তা নেই। আমার সঙ্গে বিখ্যাত লোকের খুব একটা চেনা জানা নেই, যাদের দু একজনের সঙ্গে ছিল তারা পৃথিবীতে নেই, মারা গেছেন। এই যে আপনি বললেন যে বিখ্যাত লোকেদের সঙ্গে আলাপ করতে ভয় হতো এই জন্য যে যদি আমার ধারণাটা ভেঙে, এরকম হয়েছে? কোনো অভিজ্ঞতা আছে? ধারণা না, সেরকম কিছু হয়নি, না সেরকম কিছু হয়নি।
বরং দু একজনের সঙ্গে কথা বলে ভালোই লেগেছে আরও, যে ভেঙে গেছে ধারণা এমন হয়নি, সেটা হয়নি। আপনার একটা লেখা তো আনন্দবাজারে যেটা খুবই সাড়া ফেলেছিল, হ্যাঁ লিখতাম আমি ওই অন্য পুজো, অন্য পুজোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে অন্য পুজো মানে আপনার লেখার আইডিয়াটা মাথায় এসেছিল কি করবেন, আপনার নিজেরই নাকি এটা আমার আইডিয়া না, সম্পাদক আমি বলেছিলেন? 6 বছর লিখেছিলাম। আইডিয়াটা আমার না, আমার আগে একজন লিখতেন, তো তিনি চাকরি ছেড়ে দেন, তারপর আমি লেখা শুরু করি আর কি। আইডিয়াটা আনন্দবাজার কর্তৃপক্ষেরই, তবে আমি 6 বছর লিখেছিলাম আর কি। আইডিয়াটা ছিল এই যে মানে সারা বছর যাদের খুব দুর্দশায় কাটে বা কেটেছে, তাদের এই পুজোটা কেমন কাটবে, এই ছিল মানে মূল আইডিয়া আর কি। তো তাদের মধ্যে এই এই গোত্রে অনেকেই ঢুকে পড়তেন আর কি, মানে মাওবাদী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ, বা কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে মারা গেছেন এমন মানুষ। তো এরকম মানে এমন মানুষ তো না, এমন মানুষের পরিবার আর কি, এরকম এইরকম আর কি, যাদের খুব দুর্দশায় কেটেছে। তাদের সবাই গরিব মানুষ তা নয়, এমন তাও বেশিরভাগই গরিব মানুষ। তো ওই তাদের নিয়েই লেখাটা ছিল আর কি, মানে তাদের পুজোটা কেমন কাটবে, এইটা ছিল বেসিক মানে কনসেপ্ট, এটা নিয়েই লিখতাম আর কি। তো সেটা আমি 2006 থেকে লিখেছি 2011 অবধি, 6 বছর লিখেছিলাম। তো সেই সম্পর্কে কোনো স্মৃতি আছে যেটা আপনাকে খুব হ্যাঁ অনেক স্মৃতি তো আছে। মানে সত্যি কথা বলতে কি, মানে ওইটা লিখতে গিয়ে আমাকে সারা বাংলা ঘুরতে হতো। ঘুরতে গিয়ে দেখা গেল যে নানা রকম অভিজ্ঞতা, সত্যি এরকম অভিজ্ঞতার মুখোমুখি আমি কোনোদিন হইও নি আগে, যখন মুখোমুখি হলাম আর কি। তো আমার একটা অদ্ভুত, আপনি যখন বললেন বলছি, একবার 2007 বা 2008 এরকম হবে, তখন ওই নন্দীগ্রামে খুব গন্ডগোল চলছে, নন্দীগ্রাম পর্ব চলছে, তখন রোজই গোলাগুলি হচ্ছে, মানুষ খুন হচ্ছে। তো তখন একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলাম, যেটা আমি কোনোদিন ভুলতে পারি না। তো আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তো তার ছেলে ওই নন্দীগ্রামে গুলিতে মারা গিয়েছিল, একটা বাচ্চা ছেলে, 14-15 বছর বয়স। সেই মারা যাওয়ার ঘটনাটাই বলছি আমি, মানে কীরকম। তো গিয়ে দেখি যে ওই ছেলেটির বাবা যে মারা গেছে, তার বাবা আর কি, তার পেশা ছিল ভ্যান রিক্সা চালানো। তো তার বাড়ির ওই উঠোনে ভ্যান রিক্সাটা পড়ে আছে, তার উপর নারকেল পাতা ডাঁই করা। ভ্যান রিক্সাটা দীর্ঘদিন চালানো হয় না দেখেই বোঝা যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা চালান না এখন? বললো না। আলাম কেন? বললো আমি আর চালাতে পারি না, আমার ছেলেটা মারা গেছে, তারপর থেকে আমি আর কাজ করতে পারি না। ছেলেটা কী করে মারা গেল? বললাম যে ছেলেটা কী করে মারা গেল? তখন বললো যে ওই নন্দীগ্রামের একটা, আপনারা কাগজে দেখেছেন, যে একটা খাল ছিল, তালপাট্টি খাল বলতো ওটাকে। খালের ওপারে ছিল খেজুরি, এপারে ছিল নন্দীগ্রাম। তো এই দুপারে দুটো পলিটিক্যাল পার্টির লোকেরা মারামারি করতো। খালের ওপার থেকে একটি পার্টির লোক, খালের এপার থেকে আরেকটি পার্টির লোক, এবং তারা প্রায় গুলি ছুটতো, বোমা ছুটতো, এসব হতো। তো একদিন এরকম রাত্রেবেলায় এই যে ছেলেটির সঙ্গে আমি কথা বলছি, যে মারা গেছে তার বাবা, তো তারা সেই তার বাবা, তার মা এবং এই বাচ্চা ছেলেটি যে মারা গেছে, তারা সবাই মিলে সন্ধ্যে থেকে সেই খালের পাড়ে ছিল। তারাও ওই মারামারিতে যুক্ত হয়ে পড়েছিল, এবং তারা যখন মাঝরাত, তখন তারা বাড়ি চলে আসে, সবাই মিলেই বাড়ি চলে আসে, এবং তখন তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ভোরের দিকে 3:30-4টের সময় দেখে যে ওই ছেলেটি নেই, ওই বাচ্চা ছেলেটি 14-15 বছর যার বয়স, সম্ভবত নাম বিশ্বজিৎ, যতদূর মনে পড়ছে। তো সে ছেলেটি নেই। তখন ছেলেটি নেই দেখে তার বাবা মার তো বুকটা ছ্যাদ করে উঠেছে, তো কোথায় গেল। তো তার মা তখন বাড়ি থেকে বেরিয়ে
ওই রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে ওই ছেলের নাম ধরে বিশু বিশু বলে ডাকতে ডাকতে খালের দিকে দৌড়চ্ছে, যে ছেলে কোথায়, ছেলে কোথায় বলে। ও যখন দৌড়চ্ছে তখন ও খেয়াল করলো যে একটি ওই মানে ভ্যান, সাইকেল ভ্যান, সেই ভ্যানে সাদা চাদর মুড়ি দেওয়া একজন শুয়ে আছে, তার মাথাটা ঢাকা, সে তার উল্টো দিক থেকে যাচ্ছে, মানে মহিলা একদিক থেকে যাচ্ছে তার ছেলের নাম ধরে ডাকতে ডাকতে, এবং সেই সাদা কাপড়ে ঢাকা ভ্যান রিক্সাটা উল্টো দিকে যাচ্ছে। মহিলা যখন পৌঁছেছে খাল পাড়ে, যখন বলছে যে তোমরা আমার ছেলেকে দেখেছো, আমার ছেলে কোথায় কোথায়, বলে তোমার ছেলে তো তো ওই দিকে গেল, ওই ভ্যান রিক্সায় করে ওকে নিয়ে গেল এই মাত্র, সাদা কাপড়ে ঢাকা। মানে মা তখনও জানতো না যে ওর পাশ থেকেই ছেলের মৃতদেহ চলে গেল। ছেলেটি তখন বেঁচে নেই, ছেলেটিকে তখন মানে সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে, এবং ছেলের মৃতদেহ যাচ্ছে, মা ছেলের নাম ধরে ডাকছে, কিন্তু মা বুঝতেও পারছে না যে ছেলের মৃতদেহটা সামনে দিয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা শুনে আমার সত্যি মানে রোম খাড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। ওর মাও ছিল ওই সামনে, ওর বাবা যখন ঘটনাটা বলছিল, ওর মা তো সঙ্গে সঙ্গে আমার সামনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তাকে জল টল দিয়ে আবার সুস্থ করে তোলা হলো। তো এই ঘটনাটা আমি সত্যি মানে ভুলতে পারি না, মানে এইরকম একটা নাটকীয় এবং প্রায় সিনেমার মতো একটা ঘটনা যে সত্যি সত্যি বাস্তবেও ঘটে, এটা আমি এখনও ভুলতে পারি না। এরকম আরও বেশ কিছু ঘটনা ছিল, দেখেছিলাম আর কি জঙ্গলমহলে, ওই বেলপাহাড়ি বা বাঁশপাহাড়ি জঙ্গলমহলেও এরকম অনেক অনেক ঘটনা দেখেছি। সত্যি কথা বলতে কি, যে যেগুলো এই সভ্য সমাজে এখনও ঘটে, এগুলো ভাবা যায় না, মানে গা শিউড়ে ওঠে। কত আর দূর, বেশি তো দূর না, মেদিনীপুর থেকে কিছুটা গেলেই জঙ্গলমহল, খুব বেশি দূর না। তো সেখানে ঢেঁকিয়া বলে একটা গ্রাম আছে, আমি একটা গ্রামে গিয়েছিলাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের বর্ডারে। তো এটি ছেলে দেখলাম কাঠের কাজ করছে। এরা এতই দরিদ্র, এত দরিদ্র, এরা বহির্বিশ্বের কোনো খবর রাখে না। মানে শচীন তেন্ডুলকরের নাম শুনিনি একটা 20-22 বছরের ছেলে। হ্যাঁ, মানে তাকে আমি জিজ্ঞেস করলাম তুই শচীন তেন্ডুলকর, বললো না আমি চিনি না, কে জানিই না। আর আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে চেনো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি নামই শুনিনি। আর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনো, বললো না ওনার নামও আমি শুনিনি। মানে এইরকম দ্বীপের মধ্যে ওরা অবস্থান করছে, খুব বেশি দূর না কিন্তু কলকাতা থেকে, বেশি দূর না। এইরকম একটা অবর্ণনীয় অবস্থার মধ্যে এরা থাকে আর কি। তো সেখানে ওই এটি গ্রাম ঢেকিয়া যেটা বললাম আপনাকে, তো সেখানে যখন গিয়েছিলাম, গিয়ে শুনলাম ওদের আজকে ওখানে কিন্তু সবাই মাওবাদী, মানে 100 জনের মধ্যে 100 জনই মাওবাদী, সবাই মাওবাদী, ঘরে অস্ত্র আছে হয়তো। কিন্তু গিয়ে শুনলাম ওদের ওখানে আজকে একটা উৎসব হবে। সেই উৎসবটা কি, আমার সঙ্গে কংগ্রেসের এক নেতা ছিলেন বেলপাহাড়ির সুব্রত ভট্টাচার্য। তো উনি কংগ্রেসের নেতা হলেও ওনার মাওবাদীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আর কি। সুব্রতবাবুকে ওরা প্রায় মানে দেবতা জ্ঞানে ভক্তি করতেন। তো সুব্রতবাবু বললেন যে উৎসব মানে হচ্ছে ওদের আজকে ডাল ভাত খাওয়া হবে, এটা হচ্ছে উৎসব। আমাকে বললো আপনিও চলুন খাবেন। তো যাই হোক গেলাম, তো সে আদিবাসীদের ঘর, ছোট ছোট ঘর, সেই শাল পাতায় ভাত আর ওই ডাল খেতে দিল। এইটাই খাবার, মানে মানে মেনু এটা উৎসবের মেনু। তো একজনকে দেখলাম যে ভাতটা খাচ্ছে আর শাল পাতায়, মানে আমরা নুন থাকলে কি করি, যে নুনটা আঙুলে নিয়ে এরকম খাই, একজনকে এরকমভাবে তর্জনীটা দিয়ে এরকম পাতায় ঠেকিয়ে জিভে ঠেকাচ্ছে এরকমভাবে, কিন্তু নুন নেই ওখানে। তা আমি একটু অবাকই হলাম। তখন সুব্রতবাবুকে আমি বললাম যে ওরা এটা কি করছে, বলে ওরা এটা ভাবছে ওখানে নুন আছে,
ওদের নুন খাওয়ারও পয়সা নেই। ওরা ভাবে ওখানে একটা নুন আছে, কল্পনায় ওরকম তর্জনীটা ঠেকায়, তারপর জিভে ঠেকায়। মানে এই 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 রকম দারিদ্র, এই রকম দারিদ্র। এই তো কাছেই আমাদের দুটো জেলা, একটা জেলা পরেই। এই কী আর বলবো, মানে এইসব দেখে দেখে তো আমি ভাবলাম আমরা কোথায় বাস করি, এত দারিদ্র্যের মধ্যে লোকে বাস করে। কিন্তু দারিদ্র্যের এই যে রূপ, যেটা আমি দেখেছি তখন ওইখানে, আমি অনেকবার গেছি ওইসব গ্রামগুলোতে, সত্যি কথা বলতে কি, তো প্রতিবারই এরকমই দেখেছি যে এই রকম দারিদ্র্য আমাদের এই মানে 150 কিলোমিটারের মধ্যে কলকাতা থেকে রয়েছে। এগুলো ওই লেখাগুলো না লিখতে গেলে হয়তো জানা হতো না আর কি। এই আর কি, এরকম দারিদ্র্যের অভিজ্ঞতাটাই বেশি হয়েছে আর কি। তো আমি একবার ওই একটা গ্রামে গিয়েছিলাম, খেরকেয়ারি গ্রামে, ধানবাদে, নিরসা ব্লক। তো সেখানে ওই খুব দরিদ্র লোকেরা বাস করে, তারা ওই কয়লা তুলতে যায়, অবৈধ ইলিগাল যে মাইনিং হয়। তো সেখানে আপনাদের মনে আছে হয়তো যে গাংটিকুলি বলে একটা অবৈধ খনি ছিল, সেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টে ওই অবৈধ খনন করতে গিয়ে তারা আর ফিরে আসেনি। সেই বোধহয় 10-12 জন ছিলেন তারা হারিয়ে যান চিরতরে ওই খনির মধ্যে আর কি। তো তাদের বাড়িতে আমি গিয়েছিলাম। তো তারা দরিদ্র মানে কি বলবো, সিনেমায় ওরকম দারিদ্র দেখা যায়। তো তাদের হয়েছিল কি, তো তারা যে মারা গেছেন এইটা সরকার থেকে কখনো ঘোষণা করা হয়নি। কারণ সরকার থেকে ঘোষণা করা হলে তাদের আবার ক্ষতিপূরণ দিতে হতো, নানা রকম এইসব সরকারি ব্যাপারটা আবার আছে। ফলে ক্ষতিপূরণ যাতে না দিতে হয় তাই জন্য তাদের মৃত ঘোষণা করেনি। কিন্তু তার বাড়ির লোকজন জানতো যে তারা আর ফিরবে না, তারা তো ওই কয়লা তুলতে গিয়ে তারা মারা গেছে। তো একজনের স্ত্রী, যার স্বামী মারা গেছেন, তা তাকে আমি বললাম যে আপনার স্বামী কি কবে আসবেন, আপনার কি মনে হয় ফিরে? বলো মরদ তো ফিরবে না, ওর মরদই বলে, ওর মরদ তো ফিরবে না, এটা সরকারও জানে। কিন্তু সরকার আমাদের করেছে কি, এই যে 10 জন যারা মানে কয়লা কাটতে গিয়েছিল, তাদের প্রত্যেকের বাড়িতে কয়লা মন্ত্রক থেকে, কেন্দ্রীয় কয়লা মন্ত্রক থেকে একটি করে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়েছে, আর 10 কেজি করে চাল। এই হচ্ছে জীবনের মূল্য, একটি সাদা থান আর 10 কেজি চাল। এখন 10 কেজি চাল ওদের কাছে অনেক অনেক, মানে 10 কেজি ওদের চাল টাল খায় না সাধারণত। কিন্তু যাই হোক, আমাদের সরকারের কাছে মানুষের মূল্য ছিল গিয়ে হচ্ছে যে আমি স্বীকার করলাম না তোমার স্বামী মারা গেছে, কিন্তু তোমাকে আমি একটা সাদা থান পাঠিয়ে দিলাম বৈধব্যের বেশ, আর 10 কিলো চাল দিয়ে তোমার যতদিন চলবে। এই হচ্ছে ক্ষতিপূরণ। এটা কোন সাল? সালটা তো ওই ওই সময় হবে, এটা আমি গিয়েছিলাম 2006, তার মানে ওই 2005-2006-এর মধ্যেখানে হবে এইটা। তার মানে বামপন্থী আমলেও, মানে যারা সর্বহারাদের সরকার, তাদের সময় সর্বহারাদের কথা কিছু ভাবা হয়নি? না, অন্তত জঙ্গলমহলে কিছু ভাবা হয়েছে বলে আমি অন্তত দেখিনি। অনেকে অনেক কিছু দাবি করে, কিন্তু আমি অন্তত দেখিনি আমি জঙ্গলমহলে দেখিনি। ফলে জঙ্গলমহলে তৎকালীন শাসকদের প্রতি যে ক্রোধ জন্মেছিল, তার বোধহয় কিছুটা কারণও ছিল। পরবর্তীকালে যেটা হয়েছে, এরা যখন বামপন্থীরা চলে যায়, এই নতুন সরকার আসে, তারা কিছু ওই চাল টাল দিয়ে প্রতিদিন ওই 2 কিলো করে চাল এইসব দেওয়াতে তাদের ক্ষুণ্ণিবৃত্তি হয়তো হয়েছিল কিছুটা, কিন্তু তাদের সার্বিক অবস্থার উন্নতি কিছু হয়নি। ফারাকটা হচ্ছে ওই চাল, এরা এসে 2 কিলো করে চাল দিত, আগের সরকার সেটাও দিত না। এর বাইরে খুব একটা মানে দৃশ্যমান ফারাক আমার অন্তত চোখে পড়েনি।
কারোর যদি পড়ে থাকে আলাদা কথা, আমি অন্তত জানি না। কারণ আমি এই দুটো সরকারের আমলেই আমি গিয়ে বহুবার গেছি জঙ্গলমহলে। আমি সত্যি কথা বলতে কি কোনো পরিবর্তন বিশেষ কিছু দেখিনি। ওই একেবারে মানে অনাহারে মারা যাওয়ার মতো অবস্থাটা পরবর্তী সরকারের সময় ছিল না, যেহেতু তারা একটা চাল পেত। তো সেটা পেয়েও আবার অনেকে খুব অলস হয়ে গেছিলো, এটাও আবার একটা ঘটনা। যে আমি তো চাল পাচ্ছি আর পরিশ্রম করে দরকার কি, কেউ কোনো কাজও খুব একটা করতো না তখন। কিন্তু ছিল মানে পুলিশি নির্যাতন খুব ছিল, এই মাওবাদী দমনের নামে পুলিশি নির্যাতন প্রচণ্ড ছিল, প্রচণ্ড। আমি একটি মেয়ে, তার নাম হয়তো শুনে থাকবেন, যমুনা সিং সর্দার। সে খুব নামকরা মাওবাদী মেয়ে ছিল। তার খোঁজে গিয়েছিলাম আমি ওই বেলপাহাড়ি রাজাবাসার জঙ্গলে। তো গিয়ে তাকে পাইনি, সে তখন আন্ডারগ্রাউন্ডে ছিল। তো তার বাবা তখন ঘাস কাটছিল ওই জঙ্গলের মধ্যেই। তো আমরা যখন গেলাম, আমার সঙ্গে আমার এক সহকর্মী ছিল, তো আমাদের দেখেই দৌড়তে শুরু করলো। ভেবেছে আমরা পুলিশের লোক। যাই হোক, তাও অনেক ডেকে ডেকে বোঝানো গেল যে আমরা পুলিশের লোক নই। তো আমি বললাম যে আপনি এভাবে পালাচ্ছেন কেন? বলে পুলিশ এসে খুব মারে। আরে মারে কেন? বলে মেয়ের খোঁজ করে। আরে মেয়ে কোথায় আমি নিজেই জানি না। মেয়ে ওরা বলে দেশের কাজে। বলে মেয়ে তো দেশের কাজে গেছে, আমি জানি না দেশের কাজে মানে আন্ডারগ্রাউন্ডে আছে মেয়ে কোথাও একটা। তা আমি জানলে তো বলবো। কিছুক্ষণ আসে, মেরে টেরে চলে যায়। বলে একদিন একটা ভ্যানে করে 4টে ছাগল নিয়ে এসছে। তো ছাগল নিয়ে এসে বলছে তোরা তো দুধ খেতে পাস না। পুলিশ বলছে, পুলিশের সব বড় কর্তা, এই 4টে ছাগল দিলাম, এই ছাগল নিয়ে তোরা রাখ, এর দুধ হবে, খাবি তোরা। ও তো বলছে খুব ভালো কথা, ছাগল দিয়েছে, ছাগলগুলো উঠোনে বেঁধে রেখেছে পুলিশ। বেঁধে দেওয়া বলছে তোর মেয়ে কোথায়? মানে যমুনার কথা বলছে। বলে মেয়ে তো জানি না বাবু কোথায় আছে। বলে তুই মিথ্যে কথা বলছিস। বলে না ও মিথ্যে কথা না, আমারও তো মেয়েটাকে দেখতে ইচ্ছে করে, কিন্তু আমি জানি না মেয়ে কোথায়। মেয়ে কোথায় দেশের কাজে গেছে আমি বলতে পারবো না। বলে তারপর ওর বাবাকে ওই বেলপাহাড়ির একটা পিচ রাস্তা আছে, পিচ রাস্তার ওপরে এপ্রিল মে মাসের গরমে ওই পিচ রাস্তায় দাঁড় করিয়ে প্রবল লাঠিপেটা করেছে। তার মুখ দিয়ে যখন ফেনা বেরিয়ে গেছে, তখন দেখছে যে আর কিছু বলছে না, ওর মেয়ে কোথায় বলতেও পারছে না। তখন করেছি ওই 4টে ছাগল আবার খোঁটা থেকে খুলে পুলিশের ভ্যানে তুলে দিয়ে পুলিশ চলে গেছে। মানে মানুষকে ছাগলের টোপ দিয়ে মেয়েও ওর বাবা বলছে আমি সত্যি জানি না, আমি কবে থেকে মেয়েকে দেখিনি। এবং সেই যমুনার যে বোন, সে তখন ওখানে ছিল, এটি বাচ্চা মেয়ে, 8-10 বছর বয়স। সে ওখানে ওই ঘাস কাটছিল বাবার সঙ্গে। একটা লাল ফুল নিয়ে এসে আমাকে বলছিল কেওয়া ফুল নেবে, কেওয়া ফুল, এরকম লাল কেওয়া ফুল জঙ্গলে ফোটে। সে মেয়েটা হাসছিল খুব। তারপরে তোমরা কি পুলিশের লোক? না বাবা, আমরা পুলিশের লোক তো নই, আমাদের হাতে লাঠিও নেই, বন্দুকও নেই। তো এইরকম পুলিশি অত্যাচার তখন চলেছে। মানে এখন অনেকে যুক্তি দিতে পারে যে এরাও তো কম মানুষ খুন করেনি, সবই ঠিক আছে, এরা ধোয়া তুলসী পাতা ছিল, সে কথাও আমি বলছি না। আমি অবশ্য লাস্ট বছর যাইনি জঙ্গলমহলে, আমি বলতে পারবো না এখন ওরা কেমন আছে। এখন তো পুলিশি পাহারাও নেই বোধহয়, কিন্তু এটা ছিল। এটা খুব রূঢ় বাস্তব জঙ্গলমহলের। আমরা মানে মহাশ্বেতা দেবীর গল্পে যেসব চরিত্র পাই, এই সব চরিত্র আমি চোখের সামনেই দেখেছি। তো এরা এই যে পিঁপড়ের ডিম টিম খায় বলা হয়, এটা সত্যি কথাই। তবে পিঁপড়ের ডিম খাওয়াটা এদের কালচারের মধ্যেও পড়ে সবসময়, যে খুব মানে খিদেতে খায় এমনও নয়। পিঁপড়ের ডিম যখন ওরা পাড়তে ওঠে, আমার সামনেই একটি ছেলে উঠেছিল গাছে, যখন ডিমগুলো পেড়ে আনে
ওর প্রচণ্ড পিঁপড়ের কামড়ে সারা গা ফুলে যায়, সারা গা ফুলে যায়, আর বড় বড় পিঁপড়ে। তো সেটা সহ্য করেই ওরা আনে, মানে খিদের জ্বালা এতটাই আর কি। এইসব নিয়েই আমাদের দেশ, এই আর কি। না, এত কাছ থেকে এই ধরনের জীবন দেখেছেন বলে কি আপনার লেখার মধ্যে এত বিষণ্ণতা? না, বিষণ্ণতা ঠিক এই লেখাগুলো এদের দেখেছি বলেই এমন নয়। বিষণ্ণতা বোধহয় মানুষের ভিতরেই থাকে কিছুটা, মানে মানুষের স্বভাবের মধ্যেই বোধহয় কিছুটা থাকে। আর সত্যি কথা বলতে কি, আমার যখন বয়স কম ছিল, যখন যুবক ছিলাম, তখন যতটা বিষণ্ণ হতাম, এখন ততটা বিষণ্ণ হই না। এখন বেশি বিষণ্ণ হলে ভয় লাগে। তো তখন বিষণ্ণতা একটা মানে খানিকটা কি বলবো, মানে ওটা কি রোমান্টিক বিষণ্ণতা ছিল? খানিকটা বলতে পারেন সেটা ছিল, খানিকটা ছিল না যে সেটা আমি অস্বীকার করতে পারি না, সেটা খানিকটা ছিল। আর অতীত নিয়ে লিখলে, অতীতচারী হলে তার মধ্যে বিষণ্ণতা তো কিছু থাকেই, সেটা তো আপনি কিছুতেই এড়াতে পারবেন না। না, আপনার লেখায় সবসময় মানে একটা মানে খোলা মাঠ, মানে সবুজ মাঠ, কোথাও একটা ছোট্ট বাচ্চা একা দাঁড়িয়ে আছে, মানে এই হ্যাঁ, ধরনের এটা একটা তো দৃশ্যকল্প আপনি সব। হ্যাঁ, এইটা তার কারণ হচ্ছে আমি যেখানে বড় হয়েছি সেখানে এরকমই ছিল। এখন অবশ্য ধান খেতে বড় বড় ফ্ল্যাট উঠে গেছে, কিন্তু এখনও আমি একটা ওই খোলা মাঠ দেখব বলে বহুদূর চলে যাই প্রায় রোজই। কিন্তু সেই খোলা মাঠ রোজই এত দূরে চলে যাচ্ছে আমার কাছ থেকে যে আর কদিন বাদে আর দেখতে পাবো আমি সত্যি আর জানি না। ফলে এই খোলা মাঠ বা এই যা আপনি যেটা বললেন, এগুলো আমরা শৈশব থেকে খুব দেখে এসেছি। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের সামনেও এরকম একটা খোলা মাঠ ছিল। ফলে পরবর্তীকালে লেখার এগুলো মানুষ তো বেসিক্যালি তাই শৈশবকে লেখে সারা জীবন ধরে। শৈশবেই ঠিক হয়ে যায় সে ভবিষ্যতে কী লিখবে কী লিখবে না, এটা আমার মনে হয়। ফলে ওই যে ঢুকে গেছিল খোলা মাঠ, বাঁশঝাড়, তো সেটা থেকে আমি এখনও বেরোতে পারিনি। আর আমি সত্যি কথা বলতে কি বেরোতে চাইও না। এটা আমার মানে খুব কমফোর্ট জোন, এ থেকে আমি বেরোতে চাইও না। আমি শহরে চাকরি বাকরি করেছি বটে দীর্ঘদিন, কিন্তু শহরে যে আমি খুব একটা কমফোর্ট ফিল করি এমন নয় আর কি। আমার কাছে গ্রাম আমার কাছে অনেক অনেক বেশি আদরের, অনেক কাছের। তার কারণ হচ্ছে আমি গ্রামেই বড় হয়েছি, আমার স্কুল গ্রামে, আমার সহপাঠীরা সব গ্রামের। তা আমাদের স্কুলে কোনো ইউনিফর্ম ছিল না, সব উদ্বাস্তু পরিবারের ছেলেরা পড়তো। কেউ পাজামা পরে আসতো, কেউ খালি পায়ে আসতো, কেউ হাওয়াই চটি পরে আসতো। আমাদের কাছে কারোর কোনো প্রত্যাশা ছিল না, আমার বাবা মারও প্রত্যাশা ছিল না, ও শিক্ষকদেরও কোনো প্রত্যাশা ছিল না, কারণ প্রত্যেকেই জানতো এদের দ্বারা কিছু হবে না। ফলে এই যে একটা প্রত্যাশামুক্ত জীবন, মানে চাপমুক্ত জীবন শৈশব আমরা কাটিয়েছি, এটা একটা শাপে বর হয়েছে। এইটা খুব আমার পরবর্তীকালে আমার লেখালেখির ক্ষেত্রে খুব কাজে লেগেছে। হয়তো খুব শৃঙ্খলাবদ্ধ কোনো স্কুলে রামকৃষ্ণ মিশনে পড়লে হয়তো আমার এটা হতো না। তার মানে আমি বলছি না যারা রামকৃষ্ণ মিশনে পড়েছে তাদের এটা হবে না, তা নয়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি এই গ্রামীণ পরিবেশ আমার চরিত্র গঠনে অনেকটাই সাহায্য করেছে। মানে আমার সত্যিকারের অভিভাবক যদি কেউ বলতে হয় তাহলে ছিল এরাই আর কি, এই গ্রামই আর কি। তা আবার একটু সাংবাদিকতায় ফিরি, কিন্তু আমি এবার একালের সাংবাদিকতা নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা মানে নিউজ চ্যানেলে কাজ করে তাদের সম্পর্কে। আপনি নিউজ চ্যানেল দেখেন? আমি নিউজ চ্যানেল দেখি না। কেমন লাগে এই আমি সাংবাদিকতা? নিউজ চ্যানেল সত্যি কথা বলতে কি দেখি না। আমি 32 বছর সাংবাদিকতা করেছি, তার মধ্যে 10 মাস আমি একটা টেলিভিশন চ্যানেলে কাজ করেছিলাম, বাকি সময় আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছি। এবং এই 10 মাসে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা যত কম বলা যায় তত ভালো। এখন সাংবাদিকতা হয়ে গেছে 3 রকমের। একটা তো প্রিন্ট যেটা ক্রমশ অস্তগামী, সারা পৃথিবীতেই তাই। প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ খুব খারাপ।
আমি জানি না কত বছর প্রিন্ট মিডিয়া টিকে থাকবে, কিন্তু প্রিন্ট মিডিয়া খুব খারাপ অবস্থা। তারপরে হচ্ছে টেলিভিশন, যার কথা আপনি বললেন। এখন হচ্ছে গিয়ে এই যে নিউজ পোর্টাল, এই তিন ধরনের সাংবাদিকতা কিন্তু তিন ধরনের সাংবাদিকতা তিন রকমের। প্রিন্ট মিডিয়ার কিছুটা সময় থাকে, আপনি সকালে খবরটা পেলে আপনি বিকেলেও লিখতে পারেন, কারণ কাগজটা বেরোবে পরের দিন সকালে। আপনি মাঝরাতের মধ্যে যদি খবরটা দিয়ে দেন তাহলেও হয়। কিন্তু টেলিভিশনে তা না, টেলিভিশনে আপনি যখনই খবরটা পাবেন তখনই দিতে হবে। এটা প্রতিযোগিতা, কে আগে দেখাতে পারে। প্রিন্ট মিডিয়ায় সে চাপটা নেই, কিন্তু টেলিভিশনের আছে, এবং এই নিউজ পোর্টালগুলোর আরও বেশি আছে। এবং এই প্রতিযোগিতায় পড়ে এদের যে অবস্থাটা হয়, কে আগে খবরটা ধরাবে, এইটা করতে গিয়ে প্রচুর মিথ্যে খবর অনবরত দর্শকদের গিলিয়ে যায়, না হলে এরা টিকতেই পারবে না। না, এগুলো তো আর উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে খবর। উদ্দেশ্য প্রণোদিত মানে উদ্দেশ্য দু রকমের হয়। একটাতে হচ্ছে যে মানে আমি কত আগে খবরটা ধরাবো, আমার খবর যদি দর্শক আগে দেখে তাহলে আমার টিআরপি বাড়বে, আমার টিআরপি বাড়লে আমার আর্থিক লাভ হবে, সেটা তো একটা উদ্দেশ্য আছেই। এই উদ্দেশ্যটা ছাড়া আরেকটা উদ্দেশ্য খবরের কাগজ বা যে কোনো মিডিয়ার এখন আছে, সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। সেটা কীরকম, মানে খবরের কাগজ বা বলুন বা টেলিভিশন বলুন, এরা যে কোনোদিন নিরপেক্ষ ছিল এমন কথা বলা যায় না। কোনোদিনই খবরের কাগজ নিরপেক্ষ ছিল না। কেউ যদি বলে আমাদের সময় নিরপেক্ষ ছিল, তো তিনি হয় মিথ্যে কথা বলছেন, নয় তাহলে বুঝতে পারেননি ব্যাপারটা। নিরপেক্ষ কোনোদিনই ছিল না খবরের কাগজ, কিন্তু তার একটা রাগঢাক ছিল, তার একটা সৌজন্য ছিল, যেটা এখন আর নেই। এখন হচ্ছে কি, প্রতিটা, মানে এটা আমি আমাদের রাজ্যের কথা বলছি না, সারা ভারতের কথা বলছি, প্রতিটা মিডিয়া শাসকের অনুগত। যে যেখানে শাসক সেখানকার মিডিয়া তার অনুগত। এই অনুগত হওয়ার একটাই কারণ, প্রথম এবং শেষ কারণ হচ্ছে আর্থিক। প্রিন্ট মিডিয়া জানে যে প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন খুব কমে গেছে। প্রিন্ট মিডিয়ার কোনো বিজ্ঞাপন বলে এখন কোনো বস্তু নেই, খুব কমে গেছে। দুই একটা বড় কাগজ বিজ্ঞাপন পায়, বাকিরা কি হয় সরকারি বিজ্ঞাপনে চলে। কিন্তু এই বড় কাগজ তো দেখা যায় প্রথম পাতা থেকে শেষ পাতার মধ্যে তো বিজ্ঞাপনই বেশি, নিউজ কম। ওই একটাই দেখবেন, আর অন্য কাগজে দেখবেন না। বাকি কাগজে দেখবেন যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো হচ্ছে সরকারি বিজ্ঞাপন, হয় কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন, নয় রাজ্য সরকারের বিজ্ঞাপন। এখন এরা জানে যে আমাকে যদি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়, একটা কাগজের যা রেভিনিউ আসে তার প্রায় 30 থেকে 35%, এখন আরও বেশি, প্রায় বোধহয় 50% আসে এই সরকারি বিজ্ঞাপন থেকে। সুতরাং আমি যদি সরকারের বিরোধিতা করি, সরকার কালকেই আমার বিজ্ঞাপনটা বন্ধ করে দেবে। এবং সরকার যেটা অহরহ করে থাকে, এই তুমি আমার বিরুদ্ধে লিখেছো কেন, একটা ফোন করলো, কালকে থেকে বিজ্ঞাপন বন্ধ। 6 মাস হয়তো এই পর্ব চললো। তারপর আবার সরকারের দাঁড়ে গিয়ে নানা রকমভাবে হাত জোড় করে, না আপনি আমার বিজ্ঞাপনটা দিন, আমরা আর আপনার বিরুদ্ধে লিখবো না, অমুক তমুক হাত কচলে আবার হয়তো বললো ঠিক আছে যাও দিয়ে দিলাম, আবার হয়তো এইভাবে 6 মাস চলল। ফলে কি হয়, এদের নিজের অস্তিত্ব রক্ষার জন্যই এরা সরকারের তাবেদারি করা ছাড়া অন্য কিছু করার এদের কোনো উপায়ও নেই। সত্যি কথা বলতে গিয়ে এদের কোনো উপায় নেই। ফলে প্রিন্ট মিডিয়া সরকারের কেউ খুব একটু সূক্ষ্মভাবে করে, যাদের হিউম্যান রিসোর্স ভালো, যেখানে একটু বুদ্ধিমান লোক কাজ করে সেখানে তারা একটু সূক্ষ্মভাবে করে, যেখানে গোদা লোক কাজ করে তারা খুব গোদাভাবে করে এই দাসত্বটা। ফলে সাংবাদিকতার অবস্থা এখন খুব খারাপ। সাংবাদিকদের তো কোনো কালেই কোনো স্বাধীনতা ছিল না। সত্যি কথা বলতে কি, সংবাদপত্রের স্বাধীনতা মানে হচ্ছে মালিকের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা নয়। মালিক যা বলবে সেটাই চিরকালই তাই করতে হয়েছে, এখনও তাই করে। এখন টেলিভিশন মিডিয়া, আপনি যেটা বলছিলেন, টেলিভিশনে কি হয়, এদের প্রতি মুহূর্তে কম্পিটিশন চলছে।
অমুক অমুক চ্যানেল যদি দেখিয়ে দেয় আমার আগে, তমুক চ্যানেল যদি দেখিয়ে দেয়, আর সেই অ্যাঙ্কাররা, অ্যাঙ্কার তো নয়, তারা এক একজনকে দেখে মনে হয় আমার যাত্রাপার্টির লোক সব। কেউ লাফাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ হনুমানের মূর্তি নিয়ে, মানে একটা বিচিত্র ব্যাপার। মানে সত্যি কথা বলতে কি, সাংবাদিকতা যে এই পর্যায়ে নেমে যাবে এটা কোনোদিন আমি অন্তত স্বপ্নেও ভাবিনি। আর তারপর চিৎকার, আবার এখন আর কেউ হাঁপায়। মানে আপনি ধরুন একটা রিপোর্টিং করতে গেলেন, ওখান থেকে বলে দিল তুমি একটু হাঁপাও। মানে আমি যত হাঁপাবো বোঝা যাচ্ছে আমি তত পরিশ্রমী, এর পেছনে আমার তো খুব উদ্যম আছে এই খবরটার তৈরি করতে, এবং এই আমার হাঁপানিটা একটা বাড়তি উত্তেজনা তৈরি করছে, সবসময় একটা সেন্সেশন ক্রিয়েট করার প্রবণতা। এই আমি হাঁপাচ্ছি, আমি যদি খুব হাঁপিয়ে আপনার সঙ্গে কথাটা বলি, আমিও উত্তেজিত হয়ে যাবো, আপনিও হয়ে যাবেন। কিন্তু যেহেতু আমি স্বাভাবিকভাবে বলছি, কেউই হচ্ছি না উত্তেজিত, কিন্তু হাঁপালে হয়, এটা এই উত্তেজনাটা আসে। ফলে সেই সব সময় একটা উত্তেজনা। আমরা যারা ছোটোবেলা থেকে রেডিও বা টেলিভিশনের খবর, দূরদর্শনের খবর শুনে এসেছি, বা যারা এখনও বিবিসির খবর শুনি, তারা দেখে এসেছে যে খবরের যারা পাঠ করেন তাদের কোনো উত্তেজনা নেই। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময় আমি দেখেছি খুব সাধারণ মন্দ্রস্বরে তারা বলছেন যে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রধানমন্ত্রী। আপনি এখন চিন্তা করুন যে প্রধানমন্ত্রী গুলি খেয়ে মরে গেল তার বাসভবনে, তাহলে টেলিভিশন অ্যাঙ্কারদের অবস্থাটা কী হবে? তাদের হয়তো দেখাই যাবে না, এমন লাফালাফি শুরু করবে, ফ্রেমের বাইরে চলে যাবে হয়তো। মানে প্রধানমন্ত্রী গুলি খেয়েছে, ওরে বাবা! মানে একটা পঞ্চায়েত প্রধানের মাথায় লাঠির বাড়ি পড়লে তারা যা করে, তাতে মনে হয় যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুঝি, তার প্রধানমন্ত্রী তো দূরের কথা। ফলে এই উত্তেজনাটা আপনি যেটা বলছিলেন আমি দেখি কি না, আমি দেখি না, কারণ আমি আর এই উত্তেজনাটা নিতে পারি না। আর আমি এই উত্তেজনার সাংবাদিকতা কোনোদিন করিও নি, ফলে আমি এখন আর দেখি না। আমি বহুদিন, মানে বেশ কয়েক বছর হলো আমি দেখি না। মানে ওই চ্যানেলে, এই চ্যানেল থেকে ওই চ্যানেল যেতে যেতে যা চোখে পড়ে, টেলিভিশন বলতে আমি খেলা দেখি আর সিনেমা দেখি, এছাড়া আমি খবরটাও দেখি না। বাংলায় সাংবাদিকতা করতে করতে এই মুহূর্তে মানে আপনার কর্মজীবনের প্রথম দিক বা তার থেকে এখনকার দিন, বাঙালিয়ানা কি অবস্থা হয়েছে? মানে অনেকেই বলে যে বাঙালিরা সেই দিন নেই, বাঙালি আর তেমন নেই, তাদের অধঃপতন হয়েছে। আপনিও কি সেটাই মনে করেন? না, বাঙালি তো অনেক বদলে গেছে, এটা ঠিকই, এটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ বাঙালি বিয়ে বাড়িতে এখন গান হয়, বাঙালি বিয়ে বাড়িতে মেহেন্দি, নানা রকম অবাঙালি কালচার তো ঢুকেইছে সের মধ্যে। এটা তো নতুন কিছু নেই। বাংলায় যেসব পুজো আর্চা হয় এখন, সেগুলোই বা বাংলায় কবে হতো? গণেশ পুজো, সেগুলো তো গণেশ পুজো, এইসব তো কোনোদিন বাংলায় হতো না। তো এগুলো তো একটা মানে কালচারের মধ্যেই ঢুকে গেছে আমাদের এখন। তো কথা হচ্ছে যে কালচারের মধ্যে অনেক কিছুই ঢোকে। একটা জাতি তো মানে বদ্ধ হয়ে থাকতে পারে না, অনেক কিছুই ঢোকে, চিরকাল তাই ঢুকে এসছেও। তাতে আপত্তির কিছু নেই, কিন্তু আপত্তিটা হচ্ছে যে যদি সেটা আধিপত্যবাদে পরিণত হয়, আপত্তির জায়গাটা সেখানেই। বাংলার ভাষাও তাই। বাংলা ভাষার মধ্যে এখন এত হিন্দি ঢুকে গেছে, এখন আপনি বলতে পারেন যে বাংলা ভাষার মধ্যে তো বহু ভাষা ঢুকেছে, শুধু হিন্দি কেন, নানা ভাষা ঢুকেছে। এক্সপ্রেশনগুলো কান খুলে শুনে নাও, কান খুলে শোনে না। এখন যেটা ঢুকেছে আর আগে যেটা ঢুকেছিল তার মধ্যে তফাৎ হচ্ছে, এখনকার ঢোকার মধ্যে যেন একটা আধিপত্য আছে। এখন হিন্দি আধিপত্য, আমরা আর সবচেয়ে বড় কথা কি, অন্যকে বলার আগে বাঙালি নিজেকে প্রশ্ন করতে পারে। বাঙালি নিজেই অবাঙালি হওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে যে অন্যকে খুব একটা দোষ দেওয়া যাচ্ছে না। বাঙালি নিজেই খুব ব্যস্ত, আমি আর বাঙালি থাকবো না, পরোটাকে পরাঠা বলবো, অনেক জায়গায় বলে দেখবেন, আমি দেখেছি আজকাল, কেন বলে জানি না। বাঙালি নিজেই, মানে বাঙালি এখন কোনো জাতি যদি নিজের ভাষা ভুলতে চায়, নিজের সংস্কৃতি ভুলতে চায়, কেউ তাকে আটকাতে পারবে না। বাঙালি ভাষা নিয়ে এত কথা বলে, ভাষা আন্দোলন হয়েছে অমুক তমুক, কিন্তু মানে মাতৃভাষাকে এতটা অশ্রদ্ধা বাঙালির মতো অন্য কেউ করে বলে আমার অন্তত জানা নেই। আপনি বিদেশে যান, যে কোনো দেশে যান, তারা অন্য কোনো ভাষা
পাত্তাই দেবে না। আপনি জার্মানিতে যান, ফ্রান্সে যান, ইটালিতে যান, স্পেনে যান, নিজে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলে না। তুমি বাবু আমার ভাষাটা বুঝলে বোঝো, না হলে এসো। আমরা যেন এগিয়ে গিয়ে, না ভাই আমি আমারটাই জানি না, আমি তোমারটাই জানি, আমি তোমারটাই বলবো, নিজেকে এই যে সমর্পণের আকুতি বাঙালির মধ্যে দেখা যাচ্ছে, এটাই বাঙালির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। বাঙালি কেউ রবীন্দ্রনাথ 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 করে, আর বাঙালির রবীন্দ্রনাথ জ্ঞান আমি তো দেখেছি, ওই কুমোরপাড়ার গরুর গাড়ির প্রথম 8 লাইন ছাড়া খুব একটা রবীন্দ্রনাথ নিয়ে বাঙালি মাথা ঘামিয়েছে বলে আমার মনে পড়ে না, খুব একটা মনে পড়ে না। রবীন্দ্রনাথকে নিয়ে আপনার বেশ একটা আছে যে আপনি মানে যে কেউ রবীন্দ্র মানে চর্চা কোনোদিনই করেনি, অথচ চর্চাটা করেই তো না। বুদ্ধদেব বসু একটা কথা একবার বলেছিলেন যে বাঙালি জীবনে রবীন্দ্রনাথ এতটাই পরিব্যাপ্ত, এত অবিরত আমরা তার দ্বারা সংক্রান্ত, যে তার শ্রেষ্ঠতা প্রমাণের জন্য তার কোনো লেখা পড়তে হয় না, একটা মালা চন্দনে আবৃত করে রেখে দিয়েছি, আমি তো জানি ও শ্রেষ্ঠ, সুতরাং না পড়লেও হবে। ওই পাঠ্যপুস্তকে প্রথম 8 লাইন মুখস্থ লিখেও পড়েছিলাম ছোটোবেলায়, ওই অবধি। এখন একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সব বাঙালি এরকম নয়, না হলে আবার আমাকে রাস্তাঘাটে মারবে, কিন্তু বেশিরভাগই তাই, বেশিরভাগই তাই। আপনি খুব কম বাঙালি পাবেন এই যে বাঙালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত কী বলবো আধিক্যতা। আপনি শিয়ালদা স্টেশনে গিয়ে যে কোনো দিন যে কোনো লোককে বলুন তো একটা রবীন্দ্রসঙ্গীত পুরো শুদ্ধভাবে লিখে দিতে খাতায়, কজন পারে আপনি দেখবেন তো? পারবে না, পারবে না। একটা আমি একটা বলছি, একটা 2200-2300 গানের মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত লিখতে বলুন তো, পারবে না, মানে নিখুঁত, পারবে না। আধা আধি জানে 3-4টে গান। আর এখনকার রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গাওয়া কীরকম লাগে? না না, এখনকার তখনকার বলে কথা নয়, এখন অনেকেই ভালো গান, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, যথেষ্ট অনেকেই ভালো গান। আগে যারা গাইতেন তাদের মধ্যে অনেকেই খারাপ গাইতেন, অন্তত আমার খারাপ লাগতো। এখনকার শিল্পী বলেই যে তিনি খারাপ গাইছেন আমি এটা বলতে রাজি নই। আমি অনেকেই দেখেছি, অনেক কম বয়সী ছেলেমেয়েকেও দেখেছি যাদের গান আমার খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো একটু বেশি পাকামি করে ফেলে, আসলে একটা বয়সের দোষ থাকে। তারা করে কি নিজেদের কিছু একটা সবসময় রবীন্দ্রনাথের গানের মধ্যে ঢোকাতে চায়। হয় না, আমরা ছোটোবেলা আমরা যখন লেখালেখি করেছি হয় এটা মনে হয় একটু শীর্ষেন্দুর মতো লিখি, মনে হয় একটু শুনে একটা নকল করার প্রবণতা থাকেই একটা বয়সের মধ্যে, পরে সেটা কেটেও যায়। হেমন্ত মুখোপাধ্যায়ও একসময় পঙ্কজ মল্লিকের মতো করে গান করতেন, হ্যাঁ, ফলে কিশোর কুমারও সায়গালার মতো করে গান করতেন। এটাকে বোধহয় এড়ানো যায় না, মানে ওই একটা বয়সে থাকে যে সবসময় আমি একটু ওর মতো নকল করি, তারপর একটা নিজস্বতা তৈরি হয়ে যায়। তো সেটা হয়তো কেউ কেউ করে থাকে, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, সেটা সে নিজেই একদিন বুঝতে পারবে যে আমি ওখানটায় ভুল করেছিলাম, এটা ঠিক করা দরকার, করে ফেলছি। তো অনেকেই ভালো। আর এখন তো অনেক, সত্যি কথা বলতে কি, রবীন্দ্রসঙ্গীতের চর্চা অনেক ছেলেমেয়েই করে, আমাদের সময় হয়তো এত চর্চা করতো না। এখন যত ছেলে মেয়েকে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে দেখি, এইটা কতদিন স্থায়ী হয় আমি বলতে পারবো না, কিন্তু ওই গিটার বাজিয়ে, কিবোর্ড বাজিয়ে, হারমোনিয়ামটা খুব একটা বাজায় না এখন, বা তানপুরা, কিন্তু যাই হোক গায় তো, তাও তো একটা ইচ্ছে তো আছে গাওয়ার, গায়, তারাই তো ধরে রেখেছে। তো আমি খুব একটাই মানে এদের ব্যাপারে যে খুব একটা নৈরাশ্যবাদী তা নই, এদের মধ্যে থেকেই অনেক ভালো ভালো শিল্পী উঠে এসছে এবং আসবেও ভবিষ্যতে। আমি দেবব্রত বিশ্বাস বা সুচিত্রা মিত্রা ছাড়া আর কারোর গান শুনবই না এমন কোনো ব্যাপার আমার অন্তত নেই। তবে কি রবীন্দ্রনাথের গান গাওয়ার সময় ঠিক রবীন্দ্রনাথের গানের মতোই করেই গাওয়া উচিত, এইটুকুই আমি মনে করি আর কি। এখন অনেকে দাদরার গান কাহারবাই গেয়ে দিল, উলাল্লা উলাল্লা করে, ওই কী একটা হয়েছিল, পাগলা হওয়ার বদল দিন বোধ হয়, তালটাই বদলে দিল, তারপর এটা একটা বাড়াবাড়ি, এগুলো ভালো লাগে না। এগুলো রবীন্দ্রনাথের গানে তো কোনো ফাঁক নেই, উনি নিজেই বলে গেছিলেন যে আমি কোনো ফাঁক রাখিনি। মানে এখানে আবার ওস্তাদি করতে যাব আমি, সেটা না করাই ভালো। ওস্তাদি কিছু করতে গেলে নিজে গান তৈরি করে করো, সেটা ঠিক আছে। একজনের একটা জিনিস করে গেছে তার উপর ওস্তাদিটা আমার ঠিক পছন্দ হয় না আর কি। আর বাঙালির ফুটবলও তো আছে, আর না গেছে? বাঙালি দেখুন, বাঙালি ফুটবলটা আছে, একেবারে যে গেছে তা নয়। ইস্টবেঙ্গলে একজন ফুটবলার আছে বাঙালি, মোহনবাগানে একজন ফুটবলার বাঙালি আছে,
সুতরাং একজন এখনও আছে, পরের বছরে থাকবে কি না আমি জানি না। যে একজন ছিল তাকে দেখলাম জাতীয় দল থেকে বাদ দিয়ে দিয়েছে এবং মোহনবাগানে, সে পরবর্তী বছরে থাকবে কি না বলতে পারছি না। ইস্টবেঙ্গলে যে আছে সেও থাকবে কি না আমি জানি না। তবে ওই বাঙালি দর্শক তো আছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান নামটা আছে, এই নামটা যতদিন থাকবে বাঙালি যাবে। আগে 80-90 হাজার 1 লাখ লোক যেত, এখন 10-20 হাজার হলেও যাবে। এখন তো ভারত বাংলাদেশের সঙ্গে ড্র করেছে, আর ওই সেদিন যে কার সঙ্গে হারলো, থাইল্যান্ডের সঙ্গে হেরেছে। সুতরাং ভারতীয় ফুটবল এমন একটা জায়গায় গেছে যে ফুটবল নিয়ে উন্মাদনা থাকাটা খুব মুশকিলের ব্যাপার। কিন্তু আমাদের মতো আধবুড়ো যারা আছে, যারা ফুটবল এখনও দেখে, মানে ফুটবলের টানেই দেখে, তারা হয়তো বাকি জীবনটা দেখে যাব। ফলে ফুটবল থাকবে। ফুটবল এমন একটা জিনিস যেটা সাহেবদের তৈরি করা হলেও মাঝে মাঝে মনে হয় এটা বাঙালিরাই আবিষ্কার করেছিল, এতটাই বাঙালির আপন। এখন তো বাঙালি ফুটবল খেলে না, এখন বাঙালি ফুটবল খেললে দেখবেন আপনি মানে মুসলমান ছেলেরা খেলে আর আদিবাসী ছেলেরা খেলে, যারা খুব গরিব। বড়লোকের ছেলে মেয়েরা ফুটবল খেলে না, তারা কাঁধে ব্যাট ঝুলিয়ে কলকাতায় সৌরভ গাঙ্গুলি একাডেমি, অমুক একাডেমি, তমুক একাডেমিতে দৌড়চ্ছে, কারণ প্রচুর টাকা। আইপিএল খেলে মানে একটার সারা ম্যাচ খেলে 200 রান করতে পারলো না, 25 কোটি টাকা পেয়ে যাবে সে একটি প্লেয়ার। এখন এইটা তো একটা স্বপ্নের মতো। বাঙালি ভাবে, বাবা মা ভাবছে 25 না পেলেও 2.5 কোটিও যদি পায় আমার ছেলের জীবনটা চলে যাবে, তাও যদি একটু খেলতে পারে। কিন্তু স্বতঃস্ফূর্ততা না থাকলে খেলা কেন কোনো জিনিসই হয় না তো। ফলে বাঙালি আমার মনে হয় যে নিজের খেলাটা ছেড়ে দিয়েছে, ফুটবলটা একেবারেই পরিত্যাগ করেছে। ক্রিকেট খেলুক, ক্রিকেটও বাঙালিরই খেলা ছিল, অনেক দিন ধরেই আছেও। কিন্তু সবাই যদি সৌরভ গাঙ্গুলি হতে যায় আর সবাই যদি ভাবে যে আমি ওই আইপিএলের 10টা ম্যাচ খেলে 25 কোটি টাকা রোজগার করব, তাহলে খেলা হবে না। গল্প তো নয়, সত্যি ঘটনা, মানে বাস্তব ঘটনা, নিজের চোখে দেখা, আপনার বাস্তব অভিজ্ঞতা। তো এই গল্পের তো মানে এত সহজে শেষ হওয়ার নয়, এত তাড়াতাড়িও শেষ হওয়ার নয়। তবুও কিছুটা সময় বার করে যে আপনি অত দূর থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য, তার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ। না, আপনাকেও ধন্যবাদ যে আমাকে ডেকেছেন। আর আমি জানি আপনার মাঠ আছে, আপনার দিগন্ত আছে। আমাদের শহরে আমাদের মাঠও নেই, দিগন্তও নেই, আছে এই ছোট্ট টব আর একটু চারা, এইটুকুই আপনাকে দিলাম এই শহরের বুক থেকে। খুব ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, আজকের পর্ব আপনাদের নিশ্চয়ই ভাবতে বাধ্য করবে যে আমরা কোন বিষয়কে গুরুত্ব দেব আর কোন বিষয়কে গুরুত্ব দেব না। আমাদের নিজেদের বাঙালিয়ানাটাকে কি আমরা আরও একবার পরখ করে দেখব যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, নিজেদের অস্তিত্বের সংকট তো আমাদের হয়নি? এই বিষয়গুলো ভাবার দরকার আছে। এরকমই আরও অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা বারবার ফিরে ফিরে আসব। সেই জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, শুনতে থাকুন। যারা আপনারা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, তারা নিশ্চয়ই গপ্পসপ্প, কিছু গল্প কিছু মনের কথা সাবস্ক্রাইব করবেন, আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমাদের চ্যানেল শুনতে থাকবেন। নমস্কার।